সম্পন্ন কোনোভাবে করতেই পারলাম না। ওদিকে দিন রাত এক করে পরি তার শক্তি ফিরে পাওয়ার জন্য ধ্যান সাধনা করতে থাকে। আর সাধু বাবা তার সামনে একটি চিহ্ন আঁকে, যেন পরি কোনোভাবে সেই চিহ্নের ভেতর থেকে বের না হয়। ফুলপরি, তুই এখন সাধনা করছিস আর আগামী কাল সন্ধ্যা পর্যন্ত একইভাবে ধ্যান সাধনা করে যাবি। কোনোভাবেই এর মধ্যে ধ্যান সাধনা ভঙ্গ করবি না। আর হ্যাঁ, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, অনেকটা রাত হয়েছে। তবে তোকে আমি আর একটু সাবধান করে যেতে চাই। এই যে তোর সামনে আমি একটা দাগ কেটে দিয়েছি, যখনই তোর ধ্যান ভাঙুক না কেন তুই তাকালেই এই দাগ দেখতে পাবি। আর কোনোভাবে তুই এই দাগের বাইরে কিছুতেই বের হবি না। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে যখন তখন তোর উপর যে কোনো বাধা আসতে পারে, তোকে ক্ষতি করার অনেক চেষ্টা করতে পারে। কিন্তু যাই হয়ে যাক না কেন, এই গণ্ডির ভেতর থেকে তুই কিছুতেই বের হবি না। যদি কোনোভাবে আমার অনুমতি ছাড়া মনের ভুলেও তুই এই গণ্ডির বাইরে পা রাখিস, তাহলে সাথে সাথে তোর এমন বিপদ ঘটবে যে তুই তোর প্রাণ দিয়েও সেই বিপদের মাসুল দিতে পারবি না। ওদিকে ফুলকুমারী সেই বাঁশির সুর শুনে চলতে থাকে। আর চলতে চলতে সে বেশ খানিকটা দূরে চলে যায়। আর সে এগিয়ে গিয়ে দেখতে পায় যে যে বাঁশি বাজাচ্ছে সে আর কেউ নয়, তারই রাজকুমার চন্দ্রকুমার। কি রাজকুমার চন্দ্রকুমার, তাহলে তাহলে আপনি এতক্ষণ এখানে বাঁশি বাজাচ্ছিলেন? আমি আমি সেই কখন থেকে আপনাকে কত খুঁজে চলেছি বলুন তো। আপনি আমাকে ওখানে একা রেখে এখানে এসে বসে মনে সুখে বাঁশি বাজাচ্ছেন? কেন ফুলকুমারী, আমার বাঁশির সুর কি তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে তো, ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এর আগে তো কখনো কোনো দিনও আমি দেখিনি আপনি এমন মায়াবী সুরে বাঁশি বাজান। তো আজ হঠাৎ করে এরকম বাঁশি বাজানোর কারণ কি? আর এমনভাবে বাঁশি বাজিয়েছেন যে আমি বাঁশির সুর শুনে কিছুতেই স্থিরও থাকতে পারলাম না, ছুটে চলে এলাম এই বাঁশির সুর অনুসরণ করে। হ্যাঁ ফুলকুমারী, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম, আর তাই তো তোমাকে ওখানে একা রেখে এখানে বাঁশি বাজাচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার বাঁশির সুরে আমি তোমার মন ভরাতে পারি কিনা। তাহলে অবশেষে আমি সফল হয়েছি, তাই না? রাজকুমার, আপনি তো এমনিতেই আমার মন জয় করে নিয়েছেন, আবার নতুন করে বাঁশি বাজিয়ে মন মাতানোর কি দরকার ছিল বলুন তো? আর তাছাড়া আমাদের দুজনের এখানে এভাবে আজকে রাতটা থাকা মোটেই উচিত হয়নি। কত করে বললাম তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে চলুন, না হলে রানীমা আর মহারাজ হয়তো চিন্তা করবে। না না, বাবা মা চিন্তা করবে না। তারা হয়তো বা ভাববে আমরা প্রতাপের প্রাসাদে আছি। তবে আজ আমার না বড্ড ইচ্ছে হলো তোমাকে নিয়ে এমন একটা সুন্দর নির্জন জায়গায় কিছুটা সময় কাটাতে। তোমাকে কতদিন পর এভাবে নিজের কাছে পেয়েছি, আর তাই তো আমি তোমাকে নিয়ে এখানে সময় কাটাতে চেয়েছি। ঠিক আছে, সে সব কিছু বুঝলাম, কিন্তু এখন আর এখানে থাকার দরকার নেই, আমরা বরং ওদিকে যাই। না না ফুলকুমারী, আমার এখানেই ভালো লাগছে। আমরা আজকের রাতটা এখানেই সময় কাটাই, তারপর কাল সকাল হলে আমরা আমাদের প্রাসাদে রওনা দেব, কেমন? সকাল হয়ে যায়। মহারাজ, আপনি এখনো এইভাবে দাঁড়িয়ে থাকবেন? আপনাকে না বললাম আপনি নিজে যাবেন রাজকুমার প্রতাপের রাজ্যে, গিয়ে আমার রাজকুমার আর ফুলকুমারীর খোঁজ নিয়ে আসবেন। আমার যে ওদেরকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। রানীমা, রানীমা, একটা খুশির খবর আছে রানীমা। রাজকুমার যুবরানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে। হ্যাঁ রানী, যাক, অবশেষে রাজকুমার ফুলকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে। কি বলছিস কি? আমার রাজকুমার ফিরে এসেছে ফুলকুমারীকে নিয়ে? তাহলে তাহলে তো মহারাজ আপনাকে আর কষ্ট করে কোথাও যেতে হবে না।
দাসী যা, যে বরণ ডালাটা সাজিয়েছিলাম ওই বরণ ডালাটা নিয়ে আয়। আমি ফুলকুমারী এবং আমার রাজকুমারকে বরণ করে রাজপ্রাসাদে তুলবো। এরপর রানীমা আর একটু দেরি না করে ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকে বরণ ডালা দিয়ে বরণ করে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করায়। ফুলকুমারী, আমি জানি মা, তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও ফুলকুমারী। না না মা, এইসব আপনি কি বলছেন? কি আপনি কেন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন বলুন তো? আমি তো আপনার উপর কোনো কষ্টই রাখিনি। সত্যি সত্যি বলছো ফুলকুমারী? আসলে তুমি অনেক ভালো, তাই তোমার উপর এত অত্যাচার করার পরও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তবে আজকে থেকে আমিও তোমাকে কথা দিচ্ছি মা, আমি তোমাকে আমার পুত্রবধূ নয়, আমার কন্যা হিসেবে যত্ন করে আমি তোমাকে রাখবো, আর কখনো কোনো কষ্ট পেতে দেব না। রাজকুমার চন্দ্রকুমার এবং ফুলকুমারী ফিরে আসাতে পুরো রাজপ্রাসাদ যেন আনন্দে মেতে ওঠে, কিন্তু শুধুমাত্র হিংসায় জ্বলে পড়ে যেতে থাকে উর্মিমালা। না না না, এই আদিক্ষেত আমি কিছুতেই সহ্য করতে পারছি না। রানীমা, মহারাজ সহ রাজপ্রাসাদের সবাই সবাই ওই ফুলকুমারীকে নিয়ে আদিক্ষেতেই মেতে উঠেছে, আর আমার চোখের সামনে সব কিছু আমাকে দেখতে হচ্ছে আর সহ্য করতে হচ্ছে। কিচ্ছুটি করতে পারছি না আমি। তবে তবে ফুলকুমারী, তুমি যতই খুশি থাকো আর যতই সুখ খুঁজে নাও না কেন, তোমার এই সুখ আমি বেশি দিন টিকতে দেব না। তুমি তোমার রাজকুমারকে নিয়ে সুখে থাকার চেষ্টা করলেও সেই সুখকে আমি দুর্বিষহ করে তুলবো। আমি খুব ভালো করেই জানি আমি আমার জায়গাটা কোনোভাবেই এত সহজে পাবো না, আর তাই তো আমাকে অনেক খড়কাঠি পোড়াতে হবে। আর এবার আমি সেটাই করব। আমি এবার এমনভাবে তোমাকে রাজপ্রাসাদ থেকে সরাবো যে তুমি কখনো কোনোদিনও কল্পনাও করতে পারবে না। এ কথা বলে উর্মিমালা সেখান থেকে চলে যায়। ওদিকে রাজকুমার আর ফুলকুমারী ভীষণ খুশি, কারণ তারা অনেকটা দিন পর এভাবে এক হতে পেরেছে। রানীমা নিজে তাকে রাজবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাজকুমার, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি, অবশেষে সেই দিনটা আমার সামনে এসে হাজির হয়েছে। আমি তো ভাবতেই পারছি না, আমার কেন যেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে কি আমার কপালে এত সুখ সইবে? ফুলকুমারী, ফুলকুমারী, তুমি তোমার চোখের সামনে যা কিছু দেখছো সবই সত্যি, কোনোটাই স্বপ্ন নয়। আর হ্যাঁ, এই সুখের কথা বলছিলে না, এটা তো তোমার প্রাপ্য। কিন্তু রাজকুমার, তারপরও কেন জানি না আমার মনের মধ্যে অজানা ভয় কাজ করছে। মনে হচ্ছে আবার কোনোভাবে যদি কোনো বিপদ হয়ে যায়, আপনি আর আমি যদি কোনোভাবে আলাদা হয়ে যাই, তখন তখন কি হবে বলতে পারেন? না না ফুলকুমারী, আর কোনোভাবেই তোমাকে আমি আমার কাছ থেকে দূরে কোথাও যেতে দেব না। ভয় পেও না, আমি এখন থেকে সব সময় তোমার পাশে আছি আর পাশেই থাকবো। আর দেখবে, এবার আর আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।